স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেউরা গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতরা জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুজন। শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা তালেশ্বর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের যুবক সুমন হোসেন মোটরসাইকেলে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের তালেশ্বর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। নওগাঁর মান্দায় পূর্বশত্রুতার জের ধরে ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভারসো ইউনিয়নের বাঁকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আক্তার বানুকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী আশরাফুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মান্দা থানার ওসি আবু রায়হান বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধা জেলা শহরের মাস্টারপাড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি সাদ মাহমুদ সৈকতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সকালে ভিএইচ রোড মাস্টারপাড়া এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাস আবুল কাশেম, সিয়াম মিয়া, উজ্জ্বল সরকার, জাহাঙ্গীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা দ্রুত সাদ মাহমুদ সৈকতকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। শেরপুরের শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি ইউনিয়নের পশ্চিম ছনকান্দা গ্রামের নিরীহ পিকআপ চালক উমর ফারুকের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একই গ্রামের প্রতিবেশী ওবায়দুল্লাহর বিরুদ্ধে এই অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবারের দাবি, ওবায়দুল্লাহ গংদের সাথে জমিজমা বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সামাজিকভাবে অনেকবার মীমাংসার জন্য বসাও হয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকার পরেও এটি পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওমর ফারুক। নারায়ণগঞ্জে ফতুল্লা থানা বিএনপির আয়োজনে আওয়ামী লীগকে প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফতুল্লার ডিআইটি মাঠে থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারের নেতৃত্বে এই সমাবেশ হয়। এ সময় আরও উপস্থিত ছিল ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি সুমন আকবর, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন সহ অন্যান্যরা। ২০০৭ সালের এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দেয় বরগুনার উপকূলীয় অঞ্চল। ঘরবাড়ি ও স্বজন হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার আজও ভুলতে পারেনি সেই ক্ষত। তাদের প্রত্যাশা শুধু একটি স্থায়ী বেড়িবাঁধ। বরগুনা থেকে তারিকুল ইসলাম রতনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। গভীর রাত, আতঙ্ক আর উৎকণ্ঠার মাঝে ক্লান্ত শরীর লুটিয়ে পড়ে বিছানায়। ঠিক তখনই ঘুমন্ত বরগুনার উপকূলীয় জনপদে আছড়ে পড়ে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। মুহূর্তেই লণ্ডভণ্ড করে দেয় সব। ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে যায় বহু প্রাণ। সরকারি হিসাবে সিডরের ভয়াবহতায় প্রাণ হারান ১৩৪৫ জন, যদিও বেসরকারি হিসাব আরও বেশি। সেই দিন মানুষের প্রাণই কেড়ে নেয়নি সিডর, কেড়েছে বহু গবাদি পশু পাখি, হাজারো বাড়িঘর, শত শত হেক্টর জমির ফসল আর সেই সাথে হাজারো পরিবারের স্বপ্ন। উপকূল জুড়ে সিডরের ক্ষয়ক্ষতির সেই চিত্র আজও ভোলেনি উপকূলের বাসিন্দারা। ভয়াবহ সেই দুর্বিষহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন অনেকেই। গত সিডরের এই দিনে খুবই একটা ভয়াবহ অবস্থা আমরা যেটা উপলব্ধি করছি সরাসরি। যেমন আমাদের বাইর থেকে আমার চাচতো বোন এবং চাচি দুজনেই এই সিডরে মারা গেছে। 1 মিনিটের ভিতরে একেবারে মাছা অবধি পানি উঠে গেছে। পানি উঠে যাওয়ার পর তো আমরা কান্নাকাটি, মাছার টিন ছুটাইছি। ছুটানোর পরে যে আমরা টিন থেকে আমরা গাছ টাছ ধরে থাকবো। তো এরপর রাত্র 11টার দিকে কিছুটা পানি নিয়ন্ত্রণে আসে, কিন্তু সকালে উঠে দেখি এই এলাকার বহুত মানুষ এবং গবাদি পশু, হাঁস মুরগি শুধু ভাসতেছে আর ভাসতেছে। 2007 সালের
কথা মনে পড়লে এখনো শরীর শিরশি কেঁপে ওঠে এবং নদীর পাড়ে গেলে পানির গর্জন থাকলে ভয় লাগে শরীরে। বছর ঘুরে সিডোরের সেই ভয়াবহতা স্মরণ করা হয় ঠিকই, তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বরগুনায় এখনও নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। পাশাপাশি জেলার ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে রয়েছে ধীরগতি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। ২০০৭ সালের সেই যে সিডর, ও সিডরের কথা সর্বসময় মনে পড়ে যে ওটা কী ভয়াবহ একটা ঘূর্ণিঝড়। ওটা মনে পড়লে আমরা আসলে ভেঙে মচকে পড়ি। আমরা চাই যে এইরকম আতঙ্কে আমরা না থাকি। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমার আকুল আবেদন, যাতে এখান থেকে একটা টিকসই মজবুত বেড়িবাঁধ হয়। আমরা যাতে এই সাধারণ ফ্যামিলি যারা আছে এরা যাতে শান্তিতে জীবনযাপন করতে পারি। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আমাদের, এবং নাও জাল এবং ঘর বাড়ি ৪০০ কানি জমি, এটা কিন্তু মুখের কথা না। তিনটে অবদা আমার এই বয়সে এই আমাদের এলাকা থেকে তিনটে অবদা গেছে। এখন এই দেখতে পাচ্ছেন যেসব কাজবাজ করছে, এরকম একটা ভালো কাজ হয় না। এটা নাজুক পর্যায়ে কাজবাজ, আমাদের আর চেয়েও ভালো একটা কাজের দরকার। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ চলমান রয়েছে, শিগগিরই শেষ হবে কাজ। এখানে প্রচন্ড নদী ভাঙ্গন রয়েছে, তো আমরা বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করে থাকি, এবং আমাদের বেশ কিছু জায়গায় এরকম কাজ চলমান রয়েছে। ঘূর্ণিঝড় সিডর উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম, তাই তো উপকূলবাসীর প্রাণের দাবি টেকসই একটি বেড়িবাঁধ। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। শাটডাউন লকডাউন দিয়ে কিছু হবে না, জনগণ নির্বাচনই চাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপ্পু। দুপুরে কবুতরখোলা ও ভাগ্যকুলে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা সন্ত্রাসী থাকে, তারা কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না। জনগণ এখন অধীর আগ্রহে বসে আছে, তারা নির্বাচন চায় এবং নিজেদের ভোট দিতে চায়। গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার যে কোনো অপচেষ্টা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন মীর শরাফত আলী সপ্পু। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, লকডাউন দিয়ে কোনো লাভ হবে না, সন্ত্রাসী কোনো লাভ হবে না। সন্ত্রাস যদি সত্য হইতো তাহলে মানুষ সন্ত্রাসীর পথে থাকতো। সন্ত্রাস কখনো মানুষের সঠিক পথে দেওয়া। সন্ত্রাসীরা সন্ত্রাসী থাকে, আগুন যারা লাগায় আগুনে তারাই লাগায়, তাদেরকে কেউ মানুষ পছন্দ করে না। মানুষ চায় এদেশে এখন ভোট দেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে, কারণ ১৬ বৎসর মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের সমর্থনে সাভারের আশুলিয়া ভাদাইল এলাকায় আলোচনা সভা ও উঠান বৈঠক হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ আমিরুল ইসলাম পিয়ার আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মোর্শেদ মোল্লা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন বিভাগের ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। দিনব্যাপী রোগী দেখা ও ঔষধ বিতরণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সনমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলে উদ্দিনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন কাজী ফজলুল উইমেন্স কলেজের সহকারী অধ্যাপিকা মামুন মাহমুদের সহধর্মিণী বদরুন নাহার সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তৃণমূল পর্যায়ের পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু সহ অন্যান্যরা। দক্ষিণ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌরসভার মেয়র পদ প্রার্থী মোহাম্মদ হাবিবুর সিদ্দিকী লিটনের দেশে আগমন উপলক্ষে মোটরসাইকেলের শোডাউন করেছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলেঙ্গা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রবাসী মোহাম্মদ হাবিবুর সিদ্দিকী লিটন পৌঁছালে তাকে এলেঙ্গা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ফকির, এলেঙ্গা
পৌর যুব দলের সদস্য সচিব অ্যাডভোকেট আসগর আলী, পৌর বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক মোহন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু। সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় সভায় অংশ নেন গণ অধিকার পরিষদের চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের একক প্রার্থী রবিউল হাসান তানজিম সহ সারা দেশের সম্ভাব্য প্রার্থীরা। একসাথে কাজ করুন, হাত ধরে এগিয়ে যান, এই স্লোগান নিয়ে FW ফিউচার ওয়ার্ল্ড দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগে মুন্সিগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সিরাজদি খান মধ্য শিয়ালদি মোল্লাবাড়ি মাঠ প্রাঙ্গণে শুক্রবার বিকেল ৩টায় নিম্নবিত্ত, অসহায়, অসচ্ছল ও প্রায় ৬ শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী শাহাদাত হোসেন মাসুম মোল্লা। এতে সভাপতিত্ব করেন টিম ডিরেক্টর জিয়া রতন। আয়োজনে ছিলেন টিম ডিরেক্টর অনন্যা আক্তার মেধা। দক্ষিণ কেরানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। উপজেলা তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা ৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম। এ সময় তেঘরিয়া ইউনিয়ন জামায়াত আমির মোহাম্মদ হানিফ মিয়া, মীর আতাউর রহমান সহ নেতৃবৃন্দ ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। সাভারের জাবালি নূর দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এতে জাবালি নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ঢাকা জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ সহ অন্যান্যরা। কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহকের মাঝে মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কচাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারের সভাপতিত্বে এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কচাকাটা মেট্রোর ইউনিট ম্যানেজার আব্দুল সালামের সার্বিক তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন ইউপির চেয়ারম্যান শাহাদাত হোসেন মণ্ডল, সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, কোম্পানি প্রধান কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর গোলাম কিবরিয়া সহ আরও অনেকে। এশিয়ান টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি সুমন হাওলাদারের বড় ছেলে মোহাম্মদ সাইমুন ইসলাম আরাফ নিখোঁজ রয়েছেন। তার বয়স 12 বছর। গত 20 অক্টোবর বিকেল 4:30টায় নিজ বাসা থেকে বের হয় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো সহৃদয়বান ব্যক্তি সাইমুন ইসলামের সন্ধান পেলে 01721050792 এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।